নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকালকের ভিডিও ছিল পার্ট 1 ভিডিও, আজকের ভিডিও হলো পার্ট 2। কীভাবে মজবুত বাড়ি তৈরি করব বা কী বাড়ি তৈরি করতে গেলে প্রবলেম হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনাটা। আসলে এটা ভিডিও অ্যাকচুয়ালি ব্যাপারটা রয়েছে, আমি যে ঘরটা তৈরি করছি, এই ঘরটা তৈরি করতে গিয়ে আমার যে বাস্তব অভিজ্ঞতা হয়েছে, যে সমস্যার সম্মুখীন আমি হয়েছি প্রত্যেকটা পদে পদে, সেই সমস্ত সমস্যা যাতে তোমরা না পড়ো, তার জন্যই একটা সাবধানতা বাণী টাইপের একটা বলা যেতে পারে যে এইগুলো তোমরা একটু দেখে শুনে কাজ করবে। যদি তোমার মনে হয় যে এই ভিডিওটা আমি বড় বড় ভিডিও করছি 22 মিনিট 23 মিনিটের এবং ফালতু বকছি, তাহলে আমি বলবো তুমি বাড়িটা করে ফেলো। করে ফেলবার পরে যে সমস্যা হবে, তারপরে তুমি ভিডিও চালিয়ে দেখে নাও যে সমস্যাগুলো মিলছে কি না। কিন্তু তখন আর কিছু করার থাকবে না। এখন যেটা মানে কেউ যদি বাড়ি করবে মনে করে এবং সে যদি ভিডিওগুলো দেখে নেয়, তাহলে তার যে সমস্যার যে কথাগুলো আমি বলবো, সেগুলো যদি সে জেনে নেয়, তাহলে সে সেইভাবে চলবে, মানে বিপদটা বুঝে চলবে। আর না হলে আর কি, ওই হয়ে যাওয়ার পরে তখন আর কিছু করার থাকে না। আচ্ছা, এবার গতকালকে যে আমি যেখানে শেষ করেছিলাম একদম ভিত থেকে টাই বিম পর্যন্ত, আজকে ঠিক সেইখান থেকে শুরু করছি টাই বিম। এবার টাই বিম হয়ে গেল, টাই বিমটা তুমি নির্দিষ্ট টাইম অবধি রাখলে, রাখবার পরে খুললে। এবার কতদিন কি রাখবে না রাখবে সেইগুলো বলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিও। আমার এই যে ভিডিও আছে, সেই ভিডিওর ডেসক্রিপশানে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। ওইখানে আমি ঘরের একদম ভিত থেকে শুরু করে এখনও পর্যন্ত যতটুকু ঘর হয়েছে আমার, প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট দিয়ে রেখেছি। তোমার যে জায়গাটাতে সমস্যা হবে তুমি সেই জায়গাটা একবার দেখে নেবে। আচ্ছা, এইবার টাই বিমটা খোলা হয়ে গেল, পাটা খোলা হয়ে গেল, এবার গাঁথনি শুরু হবে। এইবার আসছে ভিত, কতটা হাইট করব ঘরের। আমি বলবো রাস্তার যে হাইট, মানে তোমার যে বাড়ি আছে, বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তা থেকে 2.5 ফুট কি 3 ফুট, 2.5 থেকে 3 ফুট মতো হাইট তুমি করবে তোমার ঘরের ভিতের হাইট। মানে রাস্তা থেকে তোমার ঘর যেন মোটামুটি 2.5 থেকে 3 ফুট উঁচু হয়, সেইভাবে তুমি ভিতটা করবে। রাস্তা প্রতি বছর 5 বছর পর পরই উঁচু হবে, কিন্তু ঘর কিন্তু আর উঁচু করা যাবে না। প্রথমবারে ভিতটা একটু বেশি করে করবে, তাতে খরচ হবে অবশ্যই। আরেকটা ব্যাপার, এরকম কোনো পদ্ধতি নেই যে ঘর, এটা হলো কিন্তু মানে ঘর কিন্তু তুমি এখানে ঘরে এই 10 টাকা খরচ বাঁচাবো, 20 টাকা খরচ বাঁচাবো, ওই সব চিন্তাভাবনা একদম সম্পূর্ণ মাথা থেকে বার করে দেবে। এটা হলো ঘর, বাড়ির সমস্ত লোকজন, আত্মীয় স্বজন, নিজের পরিবারের সমস্ত মানুষজন এসে এখানেই রেস্ট করবে। ঝড় জল বৃষ্টি তুফান সবার হাত থেকে বাঁচাবে কিন্তু এই ঘরটা। অতএব ঘরে করতে গিয়ে 5 টাকা 10 টাকা বাঁচাবো, একটু খারাপ মেটেরিয়ালস দেবো, এই সব চিন্তাভাবনা কিন্তু মাথা থেকে বার করে দেবে। ঘর করতে নেমেছো মানে খরচ হবেই। এই মেন্টালিটি নিয়ে এগোবে যে ভালো জিনিস দিয়ে ঘর করব, জিনিসটা আমি ভালো করে করব, যাতে আরও 10 দিন আমার বেশি টেকে, সেরকমভাবে করবে। আচ্ছা, এবার ভিতটা তুমি হাইট করে নিলে, হাইট করবার পরে এবার ভিতরে তুমি সাদা বালি দিয়ে ভর্তি করবা। ভিতরে সাদা বালি দিয়ে ভর্তি করবা। সাদা বালি দেওয়ার পরে তুমি ভালো করে জল খাইয়ে বালিটাকে বসিয়ে নেবা। আচ্ছা, এই অবধি গেল। এই যে সাদা বালি ফেলা বা তোমার এটা কিন্তু কন্ট্যাক্টের মধ্যে থাকবে না, তোমাকে নিজেকে বালি আনতে হবে। বালি এনে বালিটাকে লেবার দিয়ে ফেলতে হবে। আর যদি তুমি মিস্ত্রির সাথে সেভাবে কথা বলে নাও যে আমি যখন মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট হবে ঘরের, তখন যদি তুমি বলে দাও যে এরকম আমি বালি এনে ফেলে দেবো, সেই বালি কিন্তু তোমাকে ভর্তি করতে হবে ঘরের ভিতরে, তাহলে সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, আর এরপরে ভিতটা হয়ে গেল। ভিতের পরে এবার আসবে তোমার ড্যাম্প প্রুফ। অনেক মিস্ত্রি বলতে চাই এবার ড্যাম্প প্রুফ দেওয়ার দরকার নেই, টাই বিম আছে, কোনো সমস্যা নেই। তুমি বলবে টাই বিম থাকে থাক, না থাকে না থাক, তোমাকে দেখতে হবে না, তুমি একটা ড্যাম্প প্রুফ দিয়ে দেবে 1 ইঞ্চি হাইট করে। হয়ে গেল। প্রত্যেকটা দেওয়াল, শুধু চারি সাইডে না, প্রত্যেকটা দেওয়াল যেখানেই দেওয়াল থাকবে সেখানেই ড্যাম্প প্রুফ পড়বে। আচ্ছা, ড্যাম্প প্রুফ হয়ে যাওয়ার পরে এবার দেওয়াল শুরু হলো, দেওয়াল গাঁথনি। আচ্ছা, এইবার দেওয়াল যে গাঁথনিটা, সেটা তো সকলেই জানো দেওয়াল কীভাবে গাঁথতে করতে হয়। এটা আমার একটা ভিডিও দেওয়াও আছে যে দেওয়াল গাঁথনি 1000 ইটে কত বালি পাথর, মানে কত সিমেন্ট লেগেছে, কত বালি লেগেছে, সেটার একটা হিসেব দেওয়া আছে। আর কীভাবে দেওয়াল গাঁথতে হবে সেটা অনেক কথা বলা আছে, ওটা দেখে নিও। ছোটো করে আমি বলি, 1 চাল যাবে আড়েতে, 1 চাল যাবে লম্বাতে, ওইভাবেই হবে। ওই আড়ের চাল দিতে দিতে হট করে তুমি দুটো লম্বা করে দিলে, বা লম্বা দিতে দিতে ফট করে দুটো আড়ে করে দিলে, ওই সব কিছু হবে না। যা যাবে সমান তালে যাবে, এইভাবে হবে। মশলাটাও তাই, একবার মশলা মাখিয়ে সারাদিন কাজ করবো সেরকম না। মশলাটা যদি সারাদিন কাজ হয়, 3বার তোমাকে মশলা সর্বনিম্ন মাখতেই হবে, সেইভাবে তোমাকে করবে। মশলাতে কীভাবে সিমেন্ট যাবে, কীভাবে বালি যাবে, সেসব আর বলছি না, ওগুলো বলা আছে পুরাতন ভিডিওতে। আচ্ছা, যখন তুমি ইটের গাঁথনিটা করবা, হায়েস্ট 8টা লাইন চাপাবা, তার বেশি চাপাবা না। 7টা থেকে 8টা, এর বেশি লাইন কিন্তু চাপবে না। ওই একদিনই 10টা 11টা 12টা 13টা 14টা করে ইট গেঁথে দেবো, ওই সব কোনো সিস্টেম হবে না। একটা দেওয়ালে হায়েস্ট লম্বালম্বি হাইটে 7টা অথবা 8টা গাঁথবে, তার বেশি গাঁথবে না। আচ্ছা,
এবার আটটা গাঁথা হয়ে গেল। এবার দেওয়ালটাকে তুমি খানিকটা রেস্ট দেবে, খানিকটা বলতে হয়তো 2 দিন রেস্ট দিয়ে দিলে বা 3 দিন রেস্ট দিলে, তারপরে আবার তার উপরে দেওয়াল গাঁথনি করবে। আর এর সাথে সাথে দেওয়ালের ভিতরে খাঁজ কাটা থাকবে, সেগুলো খাঁজ কাটা থাকবে। তারপরে তোমার ওই দেওয়ালটাতে তোমার ওই ভালো করে কিউরিং করতে হবে। যদি গরমকালের সময় হয় দিনে 4 বার করবে, যদি শীতের সময় হয় দিনে 3 বার করবে। এইভাবে খুব ভালো করে কিউরিং করবে, করে কাজ করবে। যখন বাথরুম হবে, বাথরুমের যে স্কাইলাইট হবে তার উপরে সানসেট দেবে। এরপরেই আসছে বাথরুমের ডাউন ছাদ। ডাউন ছাদের সময়ও তাই, ডাউন ছাদের চারি সাইডে ওয়াল বিম দেবে, তারপরে ডাউন ছাদটা করবে, আরও ভালো হবে। আচ্ছা, তারপরে আসছে লিনটেন। লিনটেন যখন করবে তখনও সেভাবেই কতদিন পাটা খুলতে হবে বা কত রড দিয়ে করতে হবে সেই সমস্ত লিনটেন সম্পর্কে একটা আলাদা ভিডিও করা আছে, সেটা একবার দেখে নেবে। সিঁড়ি সম্পর্কে আলাদা ভিডিও করা আছে, সেটা একবার দেখে নেবে। আচ্ছা, লিনটেনটা শুধু ওই দরজার উপর দেবো আর বাকি অংশ দেবো না, সেসব করতে যাবে না। 2 পয়সা বাঁচানোর জন্য ঘরের ক্ষতি করার কোনো মানেই হয় না। যেখানে যেখানে দেওয়াল আছে গোটা ঘরটাকে গোল করে ঘিরে চৌকো করে যেভাবে যেখানে যেখানে দেওয়াল আছে সেভাবে সেখানেই লিনটেন দেবে। দরজার উপরে তো অবশ্যই দিতে হবে। ঠিক আছে, লিনটেন হয়ে গেল। সিঁড়িরও তাই, সিঁড়িটা ভালো করে করবে, মানে সিঁড়িটা ডবল জালি দিয়ে নেট দিয়ে করবে, আর রড বেঁধে 10-এর রড ব্যবহার করবে, খুব ভালো হবে। আচ্ছা, এইভাবে করতে হবে। আর কিউরিং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো কিউরিং। তো মোটামুটি বললাম তো আগেই যে গরমকাল হলে 4 বার, শীতকাল হলে দিনে 3 বার করে কিউরিং করতে হবে। এবার কতদিন করতে হবে? মোটামুটি একটানা 3 দিন এভাবেই করবে। তারপরে আস্তে আস্তে 4 নম্বর দিন থেকে একটু একটু করে কমাবে। এভাবে একটানা 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন করো, কোনো ব্যাপার না। আমি তো মোটামুটি যতদিন হয়নি ততদিন অবধি আমি জল খাইয়েছি ঘরে। প্রথমে দিনে 3 বার 4 বার করে দিতাম। আস্তে আস্তে যখন সে 1 সপ্তাহ হয়ে গেল তখন দিনে 2 বার করে শুরু করলাম। যখন আরও 15 দিন হয়ে গেল তখন দিনে 1 বার করে শুরু করলাম। 15 দিন আপ হয়ে গেছে, 1 মাস আপ হয়ে গেছে, দিনে 1 বার করে 1 দিন অন্তর 1 দিন জল খাওয়াতাম। এইভাবে করে খাওয়াতাম যতদিন না পর্যন্ত ছাদ আছে, ততদিন পর্যন্ত কিউরিং করেই গেছি। আচ্ছা, এরপরে আছে তোমার দেওয়াল যে গাঁথনি হবে সেই গাঁথনিতে তো রেস্ট তো বললাম দিতেই হবে। আশেপাশে এরকম দেখতেই পাবে যে 2 মাসের মধ্যে, 2.5 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে একদম ঘর কমপ্লিট। মাটি থেকে উঠে ঘর হয়ে, ছাদ হয়ে, প্লাস্টার হয়ে, রংচং হয়ে সব কমপ্লিট। ওইভাবে ঘর করার কোনো মানেই হয় না। যত সময় দিয়ে ঘর করবে তত ভালো। আগেকার দিনে কী হতো, বর্ষার আগে ঘর কমপ্লিট করে রাখতো, মানে ছাদটা দেওয়া বাকি থাকতো বর্ষার আগে, তারপরে মাটি ফেলে রাখতো, গোটা বর্ষায় ঘরটাতে জল খেত, মাটিটা জল খেয়ে বসতো, তারপরে বর্ষার পরে শীতকালে এসে ছাদ দিত। এইবার অতটাও যদি না করতে পারো, মোটামুটি এমনটা করাই যেতেই পারে, মোটামুটি 5 মাস বা 6 মাস বা 7 মাস সময় নিয়ে ধীরে সুস্থে ঘরটা করাই ভালো। আমি শুরু করেছিলাম ডিসেম্বরে, আর এখন চলছে মে, মানে 6 মাস হয়ে গেছে, প্লাস এখনও আমার 2 মাস 2.5 মাস সময় লাগবে, মানে মোটামুটি 8 মাস 8.5 মাস 9 মাসের সময় আমার লাগছে। এরকম ধীরে সুস্থে ঘর করবে, চটজলদি অত কিছু করার দরকার নেই। আর আরেকটা ব্যাপার যে ওই যখন গাঁথনিটা হবে, গাঁথনির সময় যেটা সিমেন্ট আমরা ওই কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটা ঢালাইয়ের কেমিক্যাল বা গাঁথনির কেমিক্যাল একই, ওই ডক্টর ফিক্সিটের LW+ 101, ওইটা দিয়ে ব্যবহার করতে পারো, বা অন্য কোনো ব্যবহার করলেও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। ওইটা ব্যবহার করবে, তাহলে জিনিসটা আরও শক্তপোক্ত হবে। এর মাঝেও নানা জায়গায় তোমার সমস্যা হবে, যেমন টয়লেট যখন করবে তখন ডাউন ছাদটা করবে, তখন মিস্ত্রির সঙ্গে সমস্যা হতে পারে যে ডাউন ছাদ করবো, তাদের আলাদা টাকা দিতে হবে। এই সমস্ত ব্যাপার সব প্রথমে আলোচনা করে নেবে। যখন সিঁড়ি করতে যাবে, সিঁড়ির সময় যখন তুমি ডবল নেট দিয়ে সিঁড়ি করতে যাবে, মানে ডবল জালি বেঁধে সিঁড়ি করতে যাবে, তখন মিস্ত্রির সাথে তোমার সমস্যা হবে। তার আগে অতএব মিস্ত্রির সাথে যখন কন্ট্যাক্ট করবে তখন এই সমস্ত কথাগুলো সব বলে নেবে। এরপরে তোমার যেখানে যেখানে ঢালাই হবে বা যেখানে যেখানে রড ব্যবহার হবে, তার নিচে নিচে কভার ব্লক ব্যবহার করবে। মিস্ত্রি হয়তো অতটা ওয়াকেবল হবে না কভার ব্লকের সাথে, বলে দেবে যে আমরা ইট ঢুকিয়ে করে দেবো বা তলায় পাথর গুঁজে করে দেবো বা জালি নাড়িয়ে নাড়িয়ে করে দেবো। ওসব কোনো ঝামেলায় যাবে না তুমি, বলে ঠিক আছে আমার অসুবিধা নেই, আমি কভার ব্লক দিচ্ছি, তুমি লাগিয়ে দাও, দিয়ে কাজ করবে। আচ্ছা, এরপরে তোমার সিঁড়ির গোড়াটা, যদি তোমার ওই মানে সিঁড়ির যে ধাপটা যেখান থেকে সিঁড়ির ওঠা শুরু হয় সেই জায়গাটা, ওইখানটাতে অনেকে তোমার যদি ওখানে টাইবিম যায়, যদি টাইবিমের ওইখানটাতে টাইবিম বার হয়, তাহলে অনেকে ওই সময় টাইবিম করার পরে রড ছেড়ে রেখে দেয়, ওটার সাথে জুড়ে দেয়। অনেকেই দেখা গেলো ওই সিঁড়ির সময় টাইবিম মানে যাচ্ছে না, কী করে একদম গ্রাউন্ড ফ্লোরে খানিকটা মানে 6 ইঞ্চি মতো ঢালাই করে তার উপর দিয়ে ইট গেঁথে তুলে দেয়, সেই ইটের উপরে থাম্বাটার উপরে এসে রেস্ট করে সিঁড়িটা, সেটাও করা যায়। অনেকে সিঁড়ির সাথে সাথেই সামনে 3 ফুট মতো জালি পুরো রড বেঁধে বিছিয়ে দেয়, দিয়ে একদম ওই সামনে 3 ফুট জালি রড ঢালাই সহ সিঁড়িটা তোলে, সেটাও করে। যার যেটা সুবিধা হবে সে সেটা করবে।
আচ্ছা, এই হলো ব্যাপার। আরও কিছু কিছু ব্যাপার যেটা তোমাকে আমি বলতে চাইছি। ওই যখন লিনটেন হবে বা সিঁড়ি হবে সেই সময় মিস্ত্রিটা দেখবো পাটা খুলতে খুব তাড়াহুড়ো করবে। তুমি আগেই যখন মিস্ত্রির সাথে কথা বলে নেবে, যখন তুমি যে আমি এরকম সিঁড়ির পাটা কিন্তু 20 দিন রাখবো, লিনটেনের পাটা আমি 1 সপ্তাহ রাখবো, যেটা দরজার নিচে পড়ছে লিনটেন সেটা আমি আরও বেশি রাখবো, জানলার যে সানসেটগুলো করবে সেগুলো 15 দিন করে রাখবো। এরকম এই কথাগুলো বলে নেবে, ঠিক আছে? নাহলে পরে কিন্তু বিশাল অসুবিধা হয়, বিশাল ঝামেলা হয় এইসব ব্যাপার নিয়ে। আর চেনা জানা মিস্ত্রি তো নেবেই না, মানে যাদের সাথে সম্পর্ক মানে আত্মীয় সম্পর্ক মিস্ত্রি এরকম নেবে না, নর্মাল মিস্ত্রি নেবে তাও ভালো। তাদের 2-4টা কথা তুমি বলতে পারবে পরে, নাহলে সে বন্ধু বান্ধবের মধ্যে হলে তখন 2-4টা কথা বলা যায় না ভালোভাবে। আচ্ছা, ইট বালি পাথর তো বলেই দিয়েছি যে ইট একদম যাবে গিয়ে ইট বাজিয়ে দেখে নেবে কীভাবে ইট নিতে হয়, সেভাবে ইট নেবে। আর ওই বালি পাথর ওটা তো আগেই তুমি যদি গাড়ি ধরে দিতে পারো খুবই ভালো। যদি অল্প অল্প পরিমাণ নিতে হয় তাহলে তোমাকে ওই কার ঘরে কী মাল আছে সেটা দেখে নেবে, জায়গায় দাঁড়িয়ে ট্রাক্টর মাপবে, ট্রাক্টর মেপে নিয়ে সেভাবে কাজ করবে। এটা গেল। আর সিমেন্টটা বলবো দোকানে সিমেন্টের মানে এখন এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে, সিমেন্টের দাম আরও বাড়বে তো কমবে না। মানে কমবে তো নাই, হয় একই থাকবে অথবা বাড়বে, কিন্তু কমবে না। রডেরও সেম কেস, কমবে না, বাড়বে তো ভালো, তো কমবে না। এই জন্য বলবো যে সিমেন্টের যে ব্যাপারটা সেটা সিমেন্টের দোকানে টাকাটা একবারে ক্লিয়ার করে দেবে, কিন্তু তাকে বলে দেবে যে আমি 4 মাস বা 5 মাস ধরে আস্তে আস্তে সিমেন্টটা নেবো, তোমাকে টাকা আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমার ঘরেই মালটা থাকবে, আমি আস্তে আস্তে সিমেন্ট নেবো, কিন্তু তার জন্য কিন্তু কোনো ভাড়াটা তুমি নিতে পারবে না। মানে ভাড়া বলতে গোডাউনে রাখছো তার ভাড়া কিন্তু নেওয়া যাবে না, কারণ তো আমি যখন আমার সিমেন্ট বেশি পরিমাণ লাগবে আমি তোমাকে বলবো, তুমি কোম্পানি থেকে অর্ডার করে দেবে। আর যখন টুকটাক লাগছে তখন তোমার ঘরে তো একটা দুটো থাকছেই, সেভাবে আমি মালটা নেবো, এভাবে তুমি ডিল করে নেবে। আমার সাথে সিমেন্টের দোকানের একটু ঝামেলা হয়েছিল। ঝামেলা বলতে পরে মিটে গেছে। ওই মোটামুটি আমি 250 বস্তার মতো সিমেন্ট বুক করেছিলাম। তো সেক্ষেত্রে আস্তে আস্তে সিমেন্টগুলো নিচ্ছিলাম, নেওয়ার পরে আমার 3 মাস টাইম দিয়েছিল, তারপরে 3 মাস ওভার হয়ে গেছে, তারপরে রাখতে চাচ্ছিল না, তারপরে একটু ঝামেলা টামেলা হয়েছিল, তারপরে আস্তে আস্তে ওই আমি এই গোডাউনে মোটামুটি 1340 টাকা না 50 টাকা মতো ভাড়া পড়েছিল আমার, মানে গোডাউন চার্জ দিয়েছিলাম ওখানে রাখার জন্য, দিয়ে আমি আস্তে আস্তে সিমেন্ট এনেছিলাম। এখন এই মুহূর্তে আমার ঘরে বাকি তোলা আছে সিমেন্ট, 68 বস্তা সিমেন্ট এখন তোলা আছে, যে সিমেন্ট দিয়ে আমার প্লাস্টার হবে, মেঝে টেঝে হবে, এইসব কাজগুলো হবে। আচ্ছা, এই হলো ব্যাপার। এইভাবে সিমেন্টের সাথে এইভাবে কথা বলে নেবে। আর পাথর বালি তো ওটা হয়েই গেল, রড তো রড যদি পারো তুলে নেবে, মিটে যাবে ঝামেলা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের পার্ট মানে লাস্ট পার্ট, থার্ড পার্ট, সেখানে যা ভিডিওটা আসবে সেখানটাতে ঢালাই করা, ঢালাই একদম একদম ঢালাই অবধি কমপ্লিট, তার আগে যে যে সমস্যা হয়েছে, তারপরে যে যে সমস্যা হয়েছে সেই সবগুলো, এবং কী কী জিনিস তুমি লক্ষ্য রাখবে সেই সমস্ত ব্যাপার আমি এর পরের ভিডিওতে তুলে ধরবো। একদম একটা ঘর তৈরি একদম ভিত থেকে শুরু করে একদম ঢালাই অবধি কী কী জিনিস তোমাকে লক্ষ্য রাখতে হবে সেই জিনিসটা আমি আস্তে আস্তে বলছি। লাস্ট পার্ট আগামীকালকে আসবে। তো দেখতে থাকো তোমরা সকলে ভিডিওগুলো। আর যদি কেউ নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।